পালানোর কোনো সুযোগ নেই। এরপর আমরা খুব ভয় পাচ্ছিলাম। এরপর তাড়াতাড়ি করে গেটটা খুলে আমরা খুব জোরে দৌড় দিলাম। যখনই বাইরে বের হলাম, বাইরে বের হয়ে দেখলাম যে আস্তে আস্তে ভোর হচ্ছে, কেন যেন অন্ধকারটা কেটে গেল, অনেক শীত পড়েছে। এরপর আমরা খুব জোরে দৌড় দিলাম। দৌড় দিতে দিতে হঠাৎ করে একটা কালো ছায়া দেখতে পেলাম। তবে সেই কালো ছায়াটা আর কেউ নয়, সেটা হলো এই আন্টিটাই, যে আন্টির পাশে আমরা আশ্রয় পেয়েছিলাম। সে আন্টির চেহারা কেমন জানেন? আমরা আয়নাতে যে মহিলাটাকে দেখেছিলাম, সেই মহিলাটিই ছিল এই আন্টি। তবে আমার অনেকটা অবাক লাগতেছে যে যার বাসায় আমরা সারা রাত ছিলাম, সেই মহিলা আমাদের সামনে এরকম ফ্যাকাশে শরীরে, মনে হলো যে কতদিন আগে এই মহিলা মারা গিয়েছে। অনেক অদ্ভুত লাগতেছে। তারপরে যখন আমরা আরো জোরে দৌড় শুরু করলাম এখান থেকে পালানোর জন্য, তখন সামনে এমন একটা জিনিস দেখতে পেলাম। তখন দেখতে পেলাম সেই মহিলাটি, যে মহিলাটি আমাদেরকে আশ্রয় দিয়েছিল, সেই মহিলাটি নিজেই একটা আত্মা। ভয়াবহ চেহারা তার, দেখেই কেমন যেন শরীরটা ম্যাচ ম্যাচ করতেছে। এরপরে আমি আমার ভাইকে বললাম, ভাই তাড়াতাড়ি পিছনে ব্যাগ দে, দৌড়তে দৌড়তে। এরপরে আমরা দুজন খুব দৌড় শুরু করলাম, অনেক জোরে দৌড় দিতে লাগলাম। হঠাৎ করে আমার পা এক জায়গায় লাগে, আমি উষ্টা খেলাম। ওখানে উষ্টা খেয়ে আমি ওখানে পড়ে গেলাম। তারপরে আমার ভাই এসে আমাকে তুলে যখন আমরা সামনে তাকালাম, দেখতে পেলাম অনেক বড় একটা নদী। তবে এটা কি নদী সেটা আমরা কেউ জানি না। সাইডে দেখতে পেলাম একটা নৌকা। এত বড় একটা নদীর মধ্যে কেউ নাই, আবার একটা নৌকা। এটা অনেকটা অবাক লাগতেছে। আমার ভাই বললো, ভাই তাড়াতাড়ি এখানে গিয়ে চল, না তো ও আমাদের দিকে এগিয়ে আসতেছে, যদি আমাদেরকে মেরে ফেলে ভাই। তারপরে আমরা কোনো কিছু না ভেবেই সেই নৌকাতে উঠে পড়লাম। সেই নৌকাতে উঠে আমরা খুব জোরে জোরে আগাতে লাগলাম নৌকা দিয়ে। তবে কিছু দূর যাওয়ার পরে দেখতে পেলাম একটা দ্বীপ, সমুদ্রের সেই নদী না ওটা সমুদ্র সেটা কিচ্ছু বলতে পারতেছি না আমরা, কারণ আমরা কিছুই জানি না। আর এটা আমরা কোন জায়গায় আসছি কিচ্ছু জানি না, আমার ফোনটাও সাথে নেই। তারপরে আমরা আস্তে আস্তে সেই দ্বীপের মধ্যে গিয়ে উঠলাম। মাঝখানে চতুর্দিকে পানি, মাঝখানে একটা দ্বীপ, অনেক বড় বড় পাহাড়ও আছে সেখানে। যখন আমরা সেই দ্বীপে গিয়ে উঠলাম, একটা অদ্ভুত রকমের আওয়াজ শুনতে পেলাম। সে আওয়াজটা হলো কোনো হয়তোবা জঙ্গলি জানোয়ারের হবে। তারপরে আমরা ভালো করে তাকিয়ে দেখলাম একটা নারিকেল গাছের নিচে একটা বয়স্ক লোক বসে আছে, একদম চোখ বন্ধ করে বসে আছে। আমরা ভয় পেয়ে গেলাম যে ইনি আবার কে, আমাদের কোনো ক্ষতি করবে না তো? যখন আমরা বললাম, ভাই এখানে থামা যাবে না, নে আবার নৌকাতে চল আমরা অন্য কোথাও যাই। এরপরে আমার ভাই বললো, ভাই দাঁড়া, এরকম করে ভয় পেলে চলবে না, আশেপাশে দেখ শুধু পানি আর পানি, আমরা যাবো কোথায়? এখানেই দাঁড়া, ইনি তো আমাদের মতো মানুষ রে, যদি আমাদেরকে হেল্প করে। তারপরে আমরা সেই বয়স্ক লোকটির কাছে গেলাম, গিয়ে বললাম যে শুনছেন দাদা, মানে আমরা একটা ঝামেলায় পড়ছি, তো ঝামেলায় পড়ে আপনাদের এখানে এসেছি, প্লিজ যদি আমাদেরকে একটু সাহায্য করেন অনেক উপকার হইতো। তখন সেই লোকটা চোখ খুলে বললো, কে তোমরা, কোথা থেকে এসেছো? তখন আমি আর আমার ভাই সব কিছু খুলে বললাম। আর সেই লোকটা বলল, তোমরা কোন আয়নার কথা বলতেছো? আমি বললাম, আমরা দেখতেছিলাম এই আয়নাটা নদী দিয়ে ভেসে ভেসে কোথায় যেন যাচ্ছিল। তারপরে আমরা সেই আয়নাটা একটা বাস দিয়ে টেনে এনেছি। টেনে আনার পরে এই আয়না আর আমাদের পিছু ছাড়তেছে না। তখন সেই বয়স্ক লোকটা বলল, আচ্ছা আয়নাটা কি সোনালী কালার দেখতে? আমরা দুজন অবাক হয়ে গেলাম, বললাম যে হ্যাঁ, ওই পুরোটাই সোনালী কালার, আর আমার হাত থেকে পড়ে গিয়ে মাঝখানে ফেটে গিয়েছে। তখন সেই লোক বলল, এই আয়না তো এখান থেকেই ফেলে দেওয়া হয়েছে। আমি বললাম, এখান থেকে ফেলে দিয়েছেন? কোথায় ফেলে দিয়েছেন? তখন সেই লোকটা বলল, এই আয়না আমি ফেলে দিয়েছি পানিতে। আমি বললাম, এটা কি আপনার আয়না? তখন সেই লোক বলল, না এটা আমার আয়না না, এখানে এক মহিলা বসবাস করতো অনেক বছর আগে, সেই মহিলারই আয়না ছিল। আর সেই মহিলা ছিল অনেক সুন্দরী মহিলা। সামনে একটা জঙ্গল আছে, সেই জঙ্গলের মধ্যে সেই মহিলার বাড়ি ছিল, পুরানা বাড়ি। আমি বললাম, আচ্ছা সেই মহিলাটি কি একটু মোটা করে, অনেক সুন্দর দেখতে? তখন সেই লোকটা বললো, হ্যাঁ। তখন লোকটা বললো, তুমি কি করে জানলে? আমি বললাম যে আমরা ওখান থেকে এসেছি, আমরা অন্ধকারের মধ্যে কোথায় যাব ভাবতেছিলাম, তো তখনই দেখতে পেলাম একটা বাসার মধ্যে আলো জ্বলতেছে। তারপর সেই বাসায় গিয়ে আশ্রয় নিলাম। তখন সেই বয়স্ক লোকটি বললো যে ওইদিকে তাকাও। তখন আমরা ওইদিকে তাকালাম, দেখতে পেলাম মাটির মধ্যে একটা ছবি আঁকা। সেই ছবিটা ভালো করে তাকিয়ে ফলো করলাম যে আসলে এই ছবিটা ওই মহিলাটিরই, যেই মহিলাটির বাসায় আমরা আশ্রয় পেয়েছি। আমি বললাম যে এই মহিলা তো সেই মহিলা। তখন সেই বয়স্ক লোকটা হাসতে শুরু করলো, বললো যে তোমরা আশ্রয় পেয়েছো, ভাগ্য তোমাদের ভালো অনেক যে তোমাদের কোনো ক্ষতি হয়নি। এটা কোনো আশ্রয়ের জায়গা ছিল না, সেরকম কোনো বাড়িও ওখানে ছিল না, ওটা হলো ভয়ঙ্কর একটা জায়গা। ওখানে আত্মাদের ঘোরাঘুরি, ভয়ঙ্কর সব আত্মারা ওখানে থাকে। তোমরা ভাগ্য ভালো তোমাদের, এখানে আসতে পেরেছো। সে আয়নাটা কোথায়? আমি বললাম যে সে আয়না যে কোথায় ফেলেছে আমাদের মনে পড়তেছে না। তখন সেই বয়স্ক লোক বলল, এই আয়না যদি আর কোথাও দেখতে পাও তাহলে সঙ্গে সঙ্গে আয়না জ্বালিয়ে দিবা। আয়না জ্বালিয়ে দিলেই
সে আয়না থেকে সে আত্মাটা মুক্তি পেয়ে যাবে, এই মহিলার আত্মাটা। তারপরেই সে আয়না আর কারো ক্ষতি করবে না। আমরা বললাম যে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, কিন্তু আমরা এখান থেকে যাব কি করে, আমাদের কোনো উপায় বলে দাও। তখন সেই বয়স্ক লোকটি বলল, এই রাস্তা দিয়ে সোজা যাও, সামনেই একটি রাস্তা দেখতে পাবা। আমি বললাম যে সামনে একটি রাস্তা, কিন্তু চতুর্দিকে তো পানি। তখন সেই বয়স্ক লোকটি বলল, এটা তোমাদের চোখের ভুলকি, কারণ তোমরা নিজের হাতে আয়নাটা ছুঁয়ে দেখেছো। আয়না ছুলেই তোমরা অদ্ভুত কিছু দেখতে পারবে, যা তোমাদের কখনো বিশ্বাসও হবে না। তখন আমরা বললাম যে তাই নাকি? তারপরে সেই বয়স্ক লোকটি বলল, এই সোজায় চলে যাও, আর যেতে যেতে যদি কোনো অদ্ভুত কিছু তোমাদের চোখে পড়ে, তাহলে সেগুলোর দিকে ভুলেও মন দিবা না, তোমরা তোমাদের মতো যেতেই থাকবা। এরপরে আমরা বললাম যে ঠিক আছে, আমরা আমাদের মতোই যেতে থাকবো। তারপরে আমরা দুজন আবার যেতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে দেখতে পেলাম কে যেন ডাকতেছে। তারপরে আমরা সেই বয়স্ক লোকটির কথায় মাথায় রাখলাম যে কেউ ডাকলে যাওয়া যাবে না, কোনো দিকে মন দেওয়া যাবে না। এরপরে আমরা দুজন আবার হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পরে দেখতে পেলাম একটা রাস্তা, তবে আশেপাশে কিছু মানুষও দেখতে পেলাম। তারপরে আমরা গিয়ে বললাম, আচ্ছা এটা কোন জায়গা? তখন সেই লোকটি অচেনা একটা জায়গার নাম বলে। তারপরে আমরা বললাম, আচ্ছা রানীপুর চেনেন না? তখন সেই লোকগুলো বলে, হ্যাঁ, হয়তো বা এখান থেকে 500-600 টাকা বাস ভাড়া নিবে। তারপরে আমরা অনেক কষ্ট করে টাকা ম্যানেজ করলাম। টাকা ম্যানেজ করে আমরা বাসায় চলে গেলাম। বাসায় চলে যাওয়ার পরে আমি আমার ভাইকে বললাম যে শোন, এগুলো কাউকে বলার দরকার নেই। তারপরে আমার ভাইও বললো, ঠিক আছে, তুই কাউকে বলবি না, আর হ্যাঁ, তোর এভাবে রাগ করে আসা উচিত হয়নি, বাসায় চলে যা। আমি বললাম ঠিক আছে ভাই, আমার খুব ভয় করতেছে এখনো। তখন আমার ভাই বলে, বাদ দে, আমরা বেঁচে গিয়েছি না, কিচ্ছু হবে না, আর সে আয়না এখানে আর আসতে পারবে না, আয়না, সমস্যা নেই। তারপরে আমি বললাম ঠিক আছে, ভালো থাকিস। এরপরে তাদের বাসায় একদিন রাত কাটিয়ে দিয়ে তারপরের দিন সকালবেলা আমি বাসে উঠলাম, আমার বাসায় আসবো। যখন আমি বাসে উঠলাম, বাসে উঠে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখতে পেলাম আমার একটা বন্ধু রাস্তার সাইডে দাঁড়িয়ে আছে। এরপর আমি বাসটা থামালাম, বাস থেমে নেমে পড়লাম। আসলে আমি আমার বাসার কাছে এসে গিয়েছি, আর একটু হাঁটলেই আমার বাসা। তারপরে আমি আমার বন্ধুর কাছে গেলাম, গিয়ে বললাম যে কিরে, তোর কি অবস্থা, কেমন আছিস? তখন আমার বন্ধু বললো যে আরে দোস্ত, এই আয়না কিনতে আসলাম। আমি বললাম আয়না? তখন বললো যে আরে হ্যাঁ, ওই আয়নাটা কিনবো। তখন আমি ভালো করে তাকিয়ে দেখলাম এটা সেই আয়না যে আয়নার হাত থেকে আমরা বেঁচে এসেছি। তারপরে দুইটা লোক সে আয়না দুটো দোকান থেকে বের করলো। দোকান থেকে বের করলে আমার বন্ধুর গাড়িতে তুলে দিল, বললো যে ঠিক আছে, টাকা পেমেন্ট হয়ে গিয়েছে, আপনি আয়না নিয়ে যেতে পারেন। তারপরে আমার বন্ধু বললো, দোস্ত থাক, আরেকদিন দেখা হবে, এই আয়নাটা আবার বাসায় নিয়ে যেতে হবে, বাসায় গিয়ে সেট করতে হবে। আমি বললাম দোস্ত, আয়না নিয়ে যাস না। তখন আমার বন্ধু বললো, তুই কি পাগল হয়েছিস, আয়না কেন নিয়ে যাবো না? এরপরে আমার কোনো কথা না শুনে আমার বন্ধু সে আয়নাটা নিয়ে চলে গেল। আমিও অবাক দৃশ্যে তাকিয়ে থাকলাম। তবে যখন কিছু দূর গেল গাড়িটা, তখন আমি আবার দেখতে পেলাম সে আয়না থেকে একটা অদ্ভুত রকমের আওয়াজ, একটা হাসি আসতেছে। আমি মনে করি আমার বন্ধু আমার কথাটা শুনলো না, হয়তোবা আমার বন্ধুর কপালে অনেক বড় একটা দুঃখ আছে, না জানি আমার বন্ধুর কি ক্ষতি হয়ে যায়। এই আয়নাটা খুব তাড়াতাড়ি আমাকে জ্বালিয়ে দিতে হবে, তা না হলে হয়তোবা আরো অনেক মানুষ মারা যেতে পারে। সো গাইস, বলুন গল্পটি কেমন লাগতেছে। আর হ্যাঁ গাইস, দয়া করে আমার ফেসবুক পেজের মধ্যে ফলো দিয়ে রাখো, আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও। দেখা হবে নতুন কোনো গল্পে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।